বর্তমানে আমরা যে কবরে এসেছি এটাই মূলত এই বাড়ির যে প্রতিষ্ঠাতা সেই জমিদার সাহেবের কবর। তৎকালীন সময় ওনার কি পরিমাণ জমি ছিল? প্রায় 12 মতো 1200 বিঘা, কিছু কম। জমিদারি আজকে তো চলে গেছে, সবার মন খুব খারাপ। সেদিন বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া হয়, ওই দিনের কথা আর কি। এই জোরদারি এখন এমন এক সময় জোরদারেও চলে যাবে। বারান্দার পাশে পাশে রয়েছে প্রত্যেকের থাকার জায়গা। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানে যত মানুষজন থাকে সবাই কিন্তু সবার রিলেটিভ, কিন্তু একটা পরিবারের নয়। দেখা গেছে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাই একসাথে মিলেমিশে একই জায়গায় থাকে। বাড়িটা অনেকটা দুর্গ টাইপের বাড়ি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে দোতলাটা দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি একটা মাটির বাড়িতে রয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে খুবই পরিপাটি করে সাজানো গোছানো। আর এই জায়গাটা কিন্তু টোটালি অন্দরমহল, এখানে সবার প্রবেশ অধিকার ছিল না। যে পাটাতনটা রয়েছে এখানে মূলত স্টোর হিসাবে ব্যবহার করা হয়। মূলত টিনের ঘরের উপরের অংশ এটা। 150 বছর আগের সেই শোকেস কিন্তু এখনো রয়েছে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটাও 150 বছরের পুরনো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফ্যানটা, এটাও কিন্তু সেই পাকিস্তান পিরিয়ডের। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমরা আজকেও একটা 150 বছরের পুরনো বাড়ির ইতিহাস নিয়ে এসেছি। বাড়িটির বর্তমান কি অবস্থা এবং এর ইতিহাস আসলে কি তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, নওগাঁতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নওগাঁ থেকে যাচ্ছি রাজশাহীর সীমানায়, একদম নওগাঁর শেষ প্রান্তে রাজশাহীর সীমানায়। ওখানে আমরা একটা 51বর্তী বাড়িতে যাচ্ছি। আবারও সেই বাইক যাত্রা, আমরা এখন বাইকে উঠছি। সাথে আছে রাসেল ভাইয়া। সালাম আলাইকুম ভাই। আমরা এখন যাচ্ছি রাসেল ভাইয়ার শ্বশুর বাড়িতে, আর ওটা হচ্ছে একটা 51বর্তী বাড়ি। আবারও সেই বাইকে করে আমরা যাত্রা শুরু করেছি। গ্রামের মেঠো পথ, এই পথ ধরে আমরা চলে যাব সেই গ্রামে। মূলত ওনার শ্বশুর বাড়িটা বাগমারা ইউনিয়নের ভেতরে পড়েছে। যেই গ্রামে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে বালিয়াডাঙ্গা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা পুরাই গ্রামীণ এলাকা, এবং গ্রামের মাঝখান দিয়ে চমৎকার রাস্তা তৈরি করা হয়েছে। দুই পাশে সবুজ প্রকৃতি, তার মাঝখান দিয়ে আমরা এখন ছুটে চলছি। আশেপাশের প্রকৃতি খুবই চমৎকার। মূলত আমরা 4 জন বাইকে করে রওনা দিয়েছি। আমি, রাসেল ভাইয়া, রাসেল ভাইয়ার শালা আমাদের সাথে যাচ্ছে, তার সাথে রাসেল ভাইয়ার ছেলেও রয়েছে, আর বাকিরা সবাই কিন্তু অটো রিক্সায় করে আসছে। সাধারণত এই পথে আসলে রাসেল ভাইয়ের বাইক নিয়ে আমি আসি, এবং রাসেল ভাইয়া কিন্তু খুবই ভালো বাইক চালায়, খুব ভদ্রভাবে, নিয়মতান্ত্রিকভাবে, যার কারণে আল্লাহর রহমতে ওনার বাইকে চড়ে অনেকটা নিরাপত্তা অনুভব করি। এদিকে পরিবেশ খুবই চমৎকার, দুই পাশে সবুজ ক্ষেত, জায়গায় জায়গায় বাড়ি রয়েছে, বাগান রয়েছে, তার ভেতর দিয়ে চমৎকার পিচ ঢালা রাস্তা, এবং এই গ্রামের পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। এবং মাঝে মাঝে একটা দুটো বাড়ি, এই যেমন এই লাল বাড়িটা আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। যদিও এটা একটা গোডাউন, এখানে চাল বেচা কিনা হয়, এবং জায়গায় জায়গায় আপনারা গ্রামীণ ব্রিজ দেখতে পাবেন। বর্তমানে আপনারা যে ক্ষেত দেখতে পাচ্ছেন মূলত এটা কিন্তু একটা নদী। ক্ষেতের পাশে এই ছোট খালের মতো যে অংশটা রয়েছে যেখানে কচুরিপানা জমে রয়েছে, এটা একটা নদী। এই নদীটার নাম হচ্ছে হীরা নদী। আজও এই নদীর জায়গায় জায়গায় ঘাট রয়েছে, কিন্তু নদীর আকার খুবই ছোট হয়ে এসেছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু দামনাস হাটে চলে এসেছি। বলতে গেলে আমরা বাড়ির কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছি। এই বাজার থেকে বাড়ির দূরত্ব খুব বেশি একটা নয়। নওগাঁ সদর থেকে এই বালিয়াডাঙ্গার দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার। আমরা অনেকক্ষণ সময় ধরেই এখানে আসলাম, এবং আসতে মোটামুটি আমাদের 1.5 ঘন্টার মতো সময় লেগে গেল। আমরা এখন বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছি। রাস্তার দুই পাশে পাটি গাছ লাগানো হয়েছে। মূলত এই ঘাসের মতো জিনিসটা দিয়ে পাটি বানানো হয়। এখন ধান লাগানোর মৌসুম, ক্ষেতে ধান লাগানো হয়েছে। এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি। আমরা এখন কিন্তু রাসেল ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে এসেছি। এটাই সেই ঐতিহ্যবাহী 51বর্তী বাড়ি, ট্রেডিশনাল একটা ঘর। এখানে গম শুকাতে দেওয়া হয়েছে। বাড়ির বাইরের সাইডে একটা চমৎকার মাচা রয়েছে। বাসার যেসব লোকজন রয়েছে তারা কিন্তু এখানে বসে চমৎকার সময় কাটায়। এই মাচাটায় বসে সময় কাটানোর মজাই কিন্তু আলাদা, এবং এটা বলতে গেলে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। রাসেল ভাই এসে বসেছে। ভাই, আপনার এই শ্বশুর বাড়ির এই মাচাটা কেমন লাগে? খুব সুন্দর, নিরিবিলি,
গরম লাগলে আমরা এখানে এসে অবকাশ যাপন করি, আচ্ছা আচ্ছা, দিনেও করি রাতেও করি, মজার একটা জায়গা। আমরা ধীরে ধীরে কিন্তু বাড়ির ভেতরটা দেখব। এটা হচ্ছে সেই 51বর্তী বাড়ি, ঐতিহ্যবাহী একটা বাড়ি। মূলত এই বাড়ির ইতিহাস, ঐতিহ্য সবকিছু সম্বন্ধে আমরা ধীরে ধীরে জানবো। তার আগে চলুন বাড়ির ভেতরটা আমরা ঘুরে দেখি। বাড়িতে ঢোকার আগেই প্রথমে একটা বারান্দা রয়েছে, খুব চমৎকার, এবং এখানে একটা বেঞ্চ রয়েছে, আর ঢোকার একটা করিডোরের মতো পথ রয়েছে। অবশেষে আমরা বাড়ির ভেতরে চলে এসেছি। মজার ব্যাপার হচ্ছে বাড়িটার চারপাশে বারান্দা রয়েছে আর মাঝখানে একটা উঠান রয়েছে। আর এইখানে একটা কূপ রয়েছে। এই কূপটা প্রায় 100 বছরের পুরনো, আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে গৃহস্থলী কাজের জন্য এই কূপ ব্যবহার করা হয় না, আধুনিক পানির লাইন করা হয়েছে। তো এই কূপটা কিন্তু 100 বছরের পুরনো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে আজও এটা টিকে রয়েছে। আর এই মাঝখানের এই অংশটা হচ্ছে কোর্টিয়ার সিস্টেমের একটা উঠান, এখানে টিউবওয়েলও রয়েছে। এবারে চলুন বাড়ির একটা রুম আপনাদেরকে ঘুরে দেখাই। এটা হচ্ছে বাড়ির একটা থাকার জায়গা, চমৎকার রুম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাড়িটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা এবং উপরের সিলিং কাঠের পাটাতন, কিন্তু দেখতে মনে হয় যেন এটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুরো বাড়িটাই কিন্তু মাটির তৈরি, এগুলো বাইরে থেকে রং করা হয়েছে। খুবই চমৎকার বাড়ি। এটা হচ্ছে বাড়ির ভেতরে থাকার জায়গা। এটা হচ্ছে বৈঠকখানা বা ঘরের ড্রয়িং রুম। এখানে নিচে সিমেন্ট করা হয়েছে, চারপাশে মাটি দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে দেখলে মনে হয় যেন এটা সিমেন্টের তৈরি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিলিংটা। এই সিলিংটা কিন্তু পুরোটাই কাঠের পাটাতন দিয়ে তৈরি করা, খুবই চমৎকার। এখানে বসার জায়গা রয়েছে, সাধারণত মেহমানরা এসে এই জায়গাটাতেই বসে এবং এখানে আতিথেয়তা করা হয়। বৈঠকখানার পাশে রয়েছে রান্নাঘর, এখানে রান্নাবান্না চলছে, বাড়ির মহিলারা কাজকর্ম করতেছে, এখানে রান্নাবান্না চলছে। এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী রান্নাঘর। একসময় এরকমের ছিল না, খোলা ছিল। বর্তমানে জায়গাটা কিন্তু খুব চমৎকার করে তৈরি করা হয়েছে। আর এই রান্নাঘর থেকে বের হয়ে রয়েছে সেই কোর্টিয়েট সিস্টেমের উঠানটা। এবারে আমরা বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গা, এটার দোতলায় যাব, এবং দোতলাটা খুবই চমৎকার। মজার ব্যাপার হচ্ছে চারপাশেই কিন্তু সুন্দর বারান্দা করা রয়েছে এবং বারান্দার পাশে পাশে রয়েছে প্রত্যেকের থাকার জায়গা। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানে যত মানুষজন থাকে সবাই কিন্তু সবার রিলেটিভ, কিন্তু একটা পরিবারের নয়। দেখা গেছে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাই একসাথে মিলেমিশে একই জায়গায় থাকে। এই যে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে আলু, সবাই এই আলু গ্রেডিং করে রেখে দিয়েছে খাওয়ার জন্য সারা বছর। এই পাশে একটা দোতলায় ওঠার সিঁড়ি রয়েছে। মূলত দোতলায় একটা চমৎকার বারান্দা রয়েছে এবং বারান্দার বেশিরভাগ অংশই কিন্তু স্টোর হিসাবে ব্যবহার করা হয়। এই বারান্দার ডান পাশের অংশটা পুরোটাই কিন্তু ঘর করা রয়েছে। আর এই যে মাটির বেসমেন্ট এখনো রয়েছে, দোতলাটাও দেখেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, অদ্ভুত চমৎকার। আর এই যে চারপাশে টিন, এবং পুরো বাড়িটা কিন্তু টিনের বাড়ি, অদ্ভুত একটা স্ট্রাকচারের বাড়ি। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে দোতলাটা দেখলে আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি একটা মাটির বাড়িতে রয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে খুবই পরিপাটি করে সাজানো গোছানো, আর সিলিংটা চমৎকার বাঁশের পাটাতন দিয়ে তৈরি করা। আর আমরা যে ফ্লোরটাতে রয়েছে এই ফ্লোরটা কিন্তু কাঠের পাটাতনের উপরে মাটি দিয়ে তৈরি করা, যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু মাটির, এই জায়গাটা হচ্ছে মাটির। আর এখানে একটা ঐতিহ্যবাহী সিন্দুক রয়েছে সেই আদি আমলের। দোতলার এই ঘরটা খুবই চমৎকার এবং এখানে কিন্তু জানালা রয়েছে খুব চমৎকার, এবং মাটির ঘরের সাথে এই ধরনের জানালাই তৈরি করতে হয়, অন্য কোনো টাইপের জানালা বানানো যায় না, যার কারণে সেই ব্রিটিশ আমলের জানালা এখনো রয়েছে। এখানে দুটো জানালা রয়েছে এবং বাইরে থেকে চমৎকার বাড়ির বের হওয়ার রাস্তাটা দেখা যায়। আর এর উপরে যে পাটাতনটা রয়েছে এখানে মূলত স্টোর হিসাবে ব্যবহার করা হয়। মূলত টিনের ঘরের উপরের অংশ এটা। আর বাড়ির এই অংশগুলো দেখতে একেবারে সিমেন্টের মতো, কিন্তু পুরোটাই কিন্তু মাটির তৈরি। আশ্চর্যের বিষয়। আর আজও ঘরের ঐতিহ্যবাহী কিছু বাঁশের ঝুড়ি রাখা রয়েছে, এগুলো সেই আদি আমলের ট্রেডিশনাল একটা ঐতিহ্য বহন করে। সেই মাছ ধরার চল, এটা দিয়ে মাছ ধরা হয়। এই যে লোহার
হুক রয়েছে, এগুলো দিয়ে মাছ গেথে শিকার করা হয়। এটাই হচ্ছে সিঁড়ি, যেটা দিয়ে আমরা উপরে আসলাম। চমৎকার অভিনব কায়দায় এই সিঁড়িটি বানানো রয়েছে। এবারে আমরা একটা অন্দরমহলের রুম দেখব, যেটা আরো আকর্ষণীয়। মূলত এই রুমটা ছিল রাসেল ভাইয়ার দাদি শাশুড়ির। উনি বর্তমানে জীবিত নেই, কিন্তু ওনার স্মৃতি রয়ে গেছে, এবং অন্দরমহল আসলে কেমন হয় সেটাই আমরা দেখব। একটা চমৎকার খাট রয়েছে, বেশ বড় একটা রুম, এবং এই পাশে বেশিরভাগ জায়গায় স্টোর হিসাবে ব্যবহার করা হচ্ছে। পুরো রুমটা কিন্তু ওভারঅল খুবই বড় আকারের। এগুলোতে সাধারণত ধান চাল গুদামজাত করা হয়। 150 বছর আগের সেই শোকেস কিন্তু এখনো রয়েছে। এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন, এটাও 150 বছরের পুরনো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফ্যানটা, এটাও কিন্তু সেই পাকিস্তান পিরিয়ডের। আর এই হচ্ছে খাট, যেখানে দাদি ঘুমাতেন। আজকে তিনি নেই, তবে খাটটা কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। বাড়িটা অনেকটা দুর্গ টাইপের বাড়ি, মানে বাড়ির বাইরের অংশে একসময় এখানে বৈঠকখানা ছিল। আর এই জায়গাটা কিন্তু টোটালি অন্দরমহল, এখানে সবার প্রবেশ অধিকার ছিল না। সামনে একটা ব্রিজ রয়েছে আর একটা খাল ছিল, বলতে গেলে অনেকটা প্রোটেক্টেড বাড়ি। মূলত এই বাড়ির যারা আদি লোকজন ছিলেন সেই 150 বছর আগে, তারা কিন্তু মূলত জমিদারের খাজনা উঠাতো, যার কারণে তাদের একটা প্রোটেকশন সিস্টেম ছিল। আর বর্তমানে যারা রয়েছেন জীবিত, তারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। সেই আদি ট্রেডিশন কিন্তু এখন আর নেই। আর এদিকে একটা চমৎকার আম বাগান রয়েছে। আমরা এখন আম বাগানে ঘুরতে এসেছি। আর আপনারা সবাই জানেন রাজশাহীর আম কিন্তু বিখ্যাত, বলতে গেলে এখানে সমস্ত বিখ্যাত জাতের আম হয়। যতগুলো ব্র্যান্ডের আম আমরা ঢাকার বাজারে খাই, সবগুলো কিন্তু এই ধরনের গাছগুলোতে হয়। এটা কিন্তু একটা বিশাল বড় আম গাছ। আমি আসলে এভাবে দেখাই আপনাদেরকে, বিশাল বড় আম গাছ। এবং এরকমের একটা গাছ থেকে প্রায় 10 থেকে 20 হাজার টাকার আম প্রতি বছর বিক্রি করা হয়। আর বাগানের এই প্রান্তে রয়েছে একটা পুকুর। আমরা এখন পুকুরের কাছে চলে এসেছি। মূলত এই পুকুরে মাছ চাষ করা হয়। চমৎকার একটা পুকুর এবং চমৎকার ঐতিহ্যবাহী একটা ঘাট রয়েছে বাধাই করা। পুকুরে এসেছি, গোসল না করলে কিন্তু হয় না। অলরেডি সবাই গোসলে নেমে গিয়েছে, আমি এখন গোসলে নামবো। নিচে পানি হেবি ঠান্ডা। আকাশ কি অবস্থা, ঠান্ডা না গরম? আসলে পুকুরে গোসল করার মজাটাই আলাদা। লুঙ্গি পরে পুকুরে এখন নামছি গোসল করার জন্য। গোসল শেষে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গোসল শেষ করে উঠলাম, এবারে চলুন বাগানটা একটু ঘুরে দেখি। এই বাগানটা আসলেই খুব সুন্দর। এই বাগানে কিছু ওনাদের ঐতিহ্যবাহী গোরস্থানও রয়েছে, মানে পারিবারিক গোরস্থান। তার পাশাপাশি চমৎকার সব গাছপালা রয়েছে। বর্তমানে আমরা যে কবরে এসেছি, এটাই মূলত এই বাড়ির যে প্রতিষ্ঠাতা সেই জমিদার সাহেবের কবর। আজকে এখানে উনি শুয়ে আছেন। আসসালামু আলাইকুম, ইয়া আহলাল কবর। ওনার নাম ছিল চিনতুল্লাহ পরমানি। এক সময়কার এখানকার প্রতাপশালী জমিদার ছিলেন তিনি। এবারে চলুন পূর্বপুরুষদের বর্তমান যারা অবশিষ্ট রয়েছে তাদের সাথে কথা বলে এই জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। এই ব্রিজের পাশে একটা মসজিদ করা হয়েছে। মূলত এটাও এই বাড়ির যারা মালিক রয়েছে তাদের মসজিদ। সালাম আলাইকুম বাবা, ভালো আছেন না? এই হচ্ছে রাসেল ভাইয়ের শ্বশুর। মূলত ওনার বাড়িতেই আমরা বেড়াতে এসেছি এবং ওনার কাছ থেকে আমরা জেনে নিব তাদের আদি পুরুষের সমস্ত ইতিহাস। তার আগে চলুন আমরা নামাজটা সেরে নিই। আপনাদের পূর্বপুরুষ সম্বন্ধে আমাদেরকে একটু বলেন, যে আসলে আপনাদের শেকড়টা কোত্থেকে শুরু হয়েছে? আমাদের প্রথম শিকড় হচ্ছে প্রায় কিছু কম বয়সে 250 বছর আগে। পবন পরামানিক ছিল এই জমির মালিক। পবনের হলো এক ছেলে, তার নাম হলো বিদেশি প্রামাণিক। আর বিদেশি প্রামাণিকের হলো 2 ছেলে, একটা হলো দিনু প্রামাণিক আর চিনাতুল্লাহ প্রামাণিক। এই দিনু প্রামাণিকের বংশধর হলো আমরা। আমার বাবা 3 ভাই। বড়জনের নাম দলিল, আমার আব্বা মেজার নাম হলো খলিল, আর আমার চাচার নাম ছিল নসিমুদ্দিন। এখন এখান থেকে আমরা শাখা প্রশাখায় এখন এই পর্যন্ত আসেন। জমিদার আমার দাদা দিনু প্রামাণিক ছিল। তৎকালীন সময় ওনার কি পরিমাণ জমি ছিল? প্রায় 12 মতো, 1200 বিঘা, কিছু কম। 1200 কিছু কম না, ওই সময় ওই যে আমার এই বড় ফুয়া ছিল, আমার বাবার তখন ছোট। ফুয়ারা যা বলছে, এইটুকু ছেলের তো জ্ঞান বুদ্ধি তার হয়নি। তো পরবর্তীতে
এই জমিতে ভাই বোন ইয়া করার লাগে মানে মতনক হওয়াতে বাধ্য এসে কোর্টে কেস করলো পাকিস্তানের মাথায়। এই কেস এরিয়াতে দেখলাম যে আমরা সোলেনামাটা আছে, কোর্ট থেকে আমাদের জমিটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। সোলেনামাতে আমরা দেখলাম যে প্রায় 1000-1200 মতো, এটা তো অস্বীকার করা যাবে না, যেহেতু এটা কোর্ট থেকে গেছে। তারপর থেকে এখানে জমিদারিত্ব আপনার। তো ওই সময় কি ওনারা খাজনা তুলতেন নাকি? হ্যাঁ, খাজনা আমার দাদা তুলেছে। এই খাজনা কি ব্রিটিশরা তুলতো নাকি? ব্রিটিশ মানে এই যে তাহিরপুরের রাজা ছিল, ওদের আন্ডারে আমার। ও, তাহিরপুরের যে রাজা ছিল সেই রাজার আন্ডারে আপনার আমার দাদা ছিল, এই জমিদারিত্ব ছিল। আর এই জমিদারিটা উচ্ছেদ হয়েছে 1962 সালে আইয়ুব খান সরকার যখন আসছিল, তখন সেই সময় এই জমিদারি প্রথা উঠে। এই সময় আমার বড় বাবা বলেছিল যে বাবা তোমরা লেখাপড়া শিখো, জমিদারি আজকে তো চলে গেছে, সবার মন খুব খারাপ। সেদিন বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া হয়, ওই দিনের কথা আর কি। এই জোরদারি এখন এমন এক সময় জোরদারিও চলে যাবে, তো কথা কাজে মোটামুটি মিল হয়ে আসতেছে। এই জন্যে আমাদের পরিবার থেকে মোটামুটি লেখাপড়া শিখছে, পাশাপাশি কর্মসংস্থান। এখন সবাই আল্লাহর রহমতে মোটামুটি সবাই শিক্ষিত হ্যাঁ, নাকি? শিক্ষিত। আর বিশেষ করে আমাদের এই পরিবারটা রাজশাহী শহরে ছিল, অনেকে তো ঢাকাও থাকে। ঢাকাতে থাকে এই মোটামুটি 5-6 জন। আচ্ছা, আর রাজশাহী মানে একেবারে ব্যাপক। এই যে আমার এই ভাই ভাস্তার যেগুলো ছেলে পেলে আছে সব ঢাকাতে। ভাবতে সত্যি অবাক লাগে যে আজও একজন জমিদারের বর্তমান পুরুষের সাথে আমরা দাঁড়িয়ে রয়েছি। ওনার পূর্বপুরুষ ছিলেন জমিদার, কিন্তু ওনারা কিন্তু সবাই শিক্ষিত। বেশিরভাগ ওনারা যারা ছিলেন, যেমন আমার আঙ্কেল, উনি ছিলেন স্কুলের হেডমাস্টার, এভাবে সবাই শিক্ষিত ছিলেন। এবং ওনাদের যারা আবার ছেলে পেলে হয়েছে ওনারাও কিন্তু সবাই শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বিভিন্ন জায়গায় এস্টাবলিশড অবস্থায় রয়েছে। তাদের সেই জমি আজও রয়েছে, যদিও ওই পরিমাণ এখন নেই, কিন্তু ঐতিহ্য কিন্তু হ্যাঁ ভাগাভাগি হয়েছে, কিন্তু ঐতিহ্য কিন্তু ঠিকই রয়ে গিয়েছে। সুতরাং এই জমিদার বাড়ি থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।